আসসালামু আলাইকুম। আজকে আবারও ট্রাই করে একাডেমির পক্ষ থেকে আমি মারুফ বলেছিলাম যে রসায়নের সমস্ত ক্লাস, যেমন হচ্ছে প্রথম ক্লাসে আমরা নিয়েছিলাম আলফা কণা বিচ্ছন্ন পরীক্ষা রাদারফোর্ডের, ঠিক তারই ধারাবাহিকতায় লেকচার 2-তে আমরা আজকে রাদারফোর্ডের মডেলটি শিখব ইনশাল্লাহ। তো রাদারফোর্ডের পরমাণু মডেলটা নিয়ে আলোচনা করার আগে প্রথমে বলি, এই চ্যাপ্টারটা অনেকটা বড়, হ্যাঁ অনেকগুলো টপিকস আছে, তবে এইচএসসি পরীক্ষার জন্য এবং মেডিকেল বা ভার্সিটি বা অ্যাডমিশনের জন্য খুব বেশি লাগে না, যতটুকু লাগে ঠিক ততটুকু দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে আমাদের সেকেন্ড লেকচারে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেলের 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছন্ন পরীক্ষার মাধ্যমে সর্বপ্রথম তিনি নিউক্লিয়াস আবিষ্কার করলেন। তারপর তিনি তার মডেল সম্পর্কে কিছু প্রস্তাবনা দেন। তো আমরা প্রস্তাবনাগুলো দেখব। প্রথমে 1 নম্বর, বিজ্ঞানী রাদারফোর্ড 1 নম্বর কথা বলেছিলেন, মনে করেন এটা একটা পরমাণু নিউক্লিয়াস, হ্যাঁ এটা একটা পরমাণু নিউক্লিয়াস। আমরা যে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট। আচ্ছা, নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে ইলেকট্রন, ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন পরিভ্রমণ করে। তো রাদারফোর্ডের প্রস্তাবনার প্রথম যে কথাটা ছিল সেটা হচ্ছে যে রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট একটি ভারী বস্তু থাকে এবং এই ভারী বস্তুটি পরমাণুর সমস্ত ভর, এই ভারী বস্তুর মধ্যে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে এবং এই ভারী বস্তুটা হচ্ছে পরমাণুর প্রাণ। ঠিক আছে, তো রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু থাকে। আচ্ছা, এবং তিনি এই ভারী বস্তুর নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। এটা তার 1 নম্বর কথা ছিল। আচ্ছা, এরপর রাদারফোর্ড সেকেন্ড যে প্রস্তাবনা দেন সেটা হচ্ছে যে তিনি বলেন পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। আচ্ছা, বিদ্যুৎ নিরপেক্ষ কেন? তিনি বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক আধান থাকে ঠিক তার চারদিকে ততগুলো ঋণাত্মক ইলেকট্রন থাকে। এই জন্য উভয়ই সমান হওয়ার কারণে পরমাণু হচ্ছে কি থাকে, বিদ্যুৎ নিরপেক্ষ। এটা তো 2 নম্বর প্রস্তাবনা ছিল। ঠিক আছে, এরপর তিনি 3 নম্বরে যে কথা বলেছিলেন সেটা হচ্ছে যে, আচ্ছা 3 নম্বরে যে কথা বলেছিলেন এটা হচ্ছে যে একটু বড়। সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন যে সৌরজগৎ, আমরা জানি সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, হ্যাঁ, তো সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো, এই যে এটা হচ্ছে সূর্য বা সান, এটাকে কেন্দ্র করে গ্রহগুলো পরিভ্রমণ করছে গ্রহগুলো। আচ্ছা, তো তিনি বলেছিলেন যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরছে ঠিক সেইভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বা ধনাত্মক আধানকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঠিক ওইভাবে পরিভ্রমণ করছে। এটা তার 3 নম্বর প্রস্তাবনা ছিল। হ্যাঁ, এই 3টা তার প্রস্তাবনা ছিল। এবং 3 নম্বর প্রস্তাবনা আরো কিছু কথা ছিল, সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন যে পরমাণুর নিউক্লিয়াস এবং হচ্ছে এই যে বাইরে ইলেকট্রন, নিউক্লিয়াস এবং বাইরে ইলেকট্রন, এদের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করে। পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করে এবং ইলেকট্রন তার বাইরের দিকে কেন্দ্র অভিমুখী বল ক্রিয়া করে। এই জন্য ইলেকট্রনটি তার ব্যালেন্সড, এটাকে বলা হচ্ছে কাউন্টার ব্যালেন্স থাকার কারণে টোটাল ইলেকট্রনটা তার নিজ নিজ কক্ষপথে ভালোভাবে ঘুরতে পারে, ছিটকে বাইরে চলে যায় না, কারণ এদের মধ্যে একটা কাউন্টার ব্যালেন্স থাকে। ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং ইলেকট্রন তার বাইরে কেন্দ্র অভিমুখী বল, এটার মধ্যে কাউন্টার ব্যালেন্স থাকার কারণে তারা হচ্ছে একদম ইলেকট্রন নিজ নিজ কক্ষপথে ঘুরতে পারে।
এটা ছিল তার 3 নম্বর প্রস্তাবনার মধ্যে। তো এই 3টা ছিল তার রাদারফোর্ড পরমাণুর প্রস্তাবনা। আচ্ছা, তো রাদারফোর্ড পরমাণুর প্রস্তাবনা হওয়ার পর কিছু বছর পর 1913 সালে বিজ্ঞানী নিলস বোর তার বোরের পরমাণুটি দেন। তো বোরের পরমাণু দেওয়ার কারণ আছে কিছু, কারণ হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণুর মধ্যে কিছু ত্রুটি ছিল, হ্যাঁ, যেটাকে আমরা বলেছি সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা হচ্ছে এইচএসসি এক্সামের জন্য রাদারফোর্ডের সীমাবদ্ধতা এবং হচ্ছে বোরের সীমাবদ্ধতার তুলনা, এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এসএসসি তে আসে আর কি। তো রাদারফোর্ড পরমাণুর সীমাবদ্ধতা কি কি ছিল, লিমিটেশনটা কি কি ছিল সেটা আমরা দেখবো। সীমাবদ্ধতা, আচ্ছা 1 নম্বর সীমাবদ্ধতা আসি। রাদারফোর্ড বলেছিলেন যে এটা হচ্ছে একটা গ্রহ, সূর্য, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরছে সেভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। আচ্ছা, তো তার এই কথাটা ভুল ছিল। কেন ভুল ছিল? কারণ আমরা জানি যে সৌরজগতের গ্রহগুলো সামগ্রিকভাবে চার্জবিহীন, সামগ্রিকভাবে তারা হচ্ছে চার্জবিহীন। আবার অন্যদিকে পরমাণুর ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট বা চার্জ বিশিষ্ট। তো সৌরজগতের গ্রহগুলো হচ্ছে একদম চার্জবিহীন, আর এইদিকে হচ্ছে পরমাণুর ইলেকট্রনগুলো আবার চার্জ যুক্ত। তো চার্জ যুক্ত সাথে চার্জ বিহীনের তুলনা করা এটা ভুল ছিল, এটা তার 1 নম্বর ভুল ছিল। ওকে, তা 2 নম্বর ভুল ছিল যে 2 নম্বর তিনি যে ত্রুটিটা তার মডেলের মধ্যে ছিল সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব আছে, সে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব মতে যদি কোনো চার্জযুক্ত বস্তু, মনে করেন এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস এবং এর চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে, তো বলছে ম্যাক্সওয়েলের আলো সম্পর্কে তড়িৎচুম্বকীয় তত্ত্বটা যে কোনো চার্জযুক্ত বস্তু যদি কোনো বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে সে ধীরে ধীরে তার শক্তিগুলো বিকিরণ করে সে একদম কেন্দ্রে পতিত হবে, কিন্তু বাস্তবে কেন্দ্রে পতিত হবে। এটা ছিল তার ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। তো এই তথ্যের সাথে রাদারফোর্ডের পরমাণুর সাংঘর্ষতা দেখা যায়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ত্রুটি। এরপর 3 নম্বর যে ত্রুটিটা সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো বর্ণনা দিতে পারেনি। পরমাণুর বর্ণালী নিয়ে কোনো বর্ণনা দিতে পারে নাই, ঠিক আছে। 4 নম্বর কথা হচ্ছে যে তিনি শুধুমাত্র তার আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে যে সে হাইড্রোজেন, এই যে পরমাণুর যে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরছে সে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো বর্ণনা দিতে পারে নাই। কক্ষপথের আকার আকৃতি নিয়ে কোনো বর্ণনা দিতে পারে নাই। এইগুলো হচ্ছে সীমাবদ্ধতা। তো এই সীমাবদ্ধতাগুলো আর রাদারফোর্ডের প্রস্তাবনা যে 3টা এবং সীমাবদ্ধতা এই 4টা, এইগুলা হচ্ছে ইম্পর্টেন্ট কোন দিক থেকে, এইচএসসি পরীক্ষার যখন বোর্ডের সীমাবদ্ধতা আসবে, তো বোর্ডের সীমাবদ্ধতার সাথে রাদারফোর্ডের সীমাবদ্ধতা তুলনা করতে বলে, তো এটা হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা পড়তে হবে। এই তো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বোর্ডের পরম মডেলটা শেষ করব। এই ধারাবাহিকতা আমরা হাজার স্তরের বইটার যতগুলো টপিকস আছে অলমোস্ট 25 থেকে 30 এর টপিকস আছে, তো আমরা সবগুলো সুন্দর করে আস্তে আস্তে শেষ করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।